হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছো যে মোস্ট ইম্পর্টেন্ট জিকে টপিক তোমাদের কেপি কনস্টেবল মেন এবং লেডি কনস্টেবল প্রিলিমসের জন্য তোমরা চাইছো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ডিসকাশন করে দেবো যে লেডি কনস্টেবলে তো আর মাত্র 30 দিন রয়েছে, বাট কেপি মেনে তোমাদের অনেক দিন রয়েছে। তো কিভাবে তোমরা জিকেগুলোকে কমপ্লিট করবে বা কোন কোন টপিককে ইম্পর্টেন্স দেবে বা কোনগুলো আগে পড়বে বা কোনগুলো বেশি করে রিভিশন করা তোমাদের দরকার আছে, বা এক্সামিনাররা কোন কোন পোর্শন থেকে বেশি ফোকাস করে এক্সামে কোয়েশ্চেন দেয়, তো সেই টাইপের আমি সমস্ত ইম্পর্টেন্ট টপিক তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। এই ভিডিওটা বোথ কেপি কনস্টেবল মেন যারা দিচ্ছ, অনেকেই আছো যারা লেডি কনস্টেবলও প্রিলিমসও দেবে, আবার কেপি কনস্টেবলের মেনও দেবে। আর ছেলেরা তো সবাই কেপি কনস্টেবল যারা প্রিলিমস দিয়েছিলে তাদের যারা পাস করবে সবাই দেবে। আর ডব্লিউবিপি লেডি কনস্টেবলের ক্ষেত্রেও এই ভিডিওটা আমি ইকুয়ালি দুটোকে একসঙ্গে নিয়ে চলবো এই ভিডিওতে। তো এই ভিডিওটা বোথ যারা কেপি মেন দিচ্ছ আর যারা লেডি কনস্টেবল দিচ্ছ দুজনের জন্য ইম্পর্টেন্ট। তো এই ভিডিওতে আমি পুরো জিকে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো, যাতে তোমরা এই 30 দিনে লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন হতে পারো। আর প্লাস হচ্ছে মাঠের সঙ্গে, কারণ দেখো তোমাদের তো আনসার কি দিয়ে দিয়েছে, তো আনসার কি দেওয়ার পর বেশি দিন সময় নেয় না রেজাল্ট বের করতে। আর রেজাল্ট বের করা জাস্ট তোমাদের 20 দিন বা 15 দিন বা খুব বেশি হলে 1 মান্থের মধ্যে তোমাদের মাঠ দিয়ে দেবে। আর মাঠের পর তোমাদেরকে 10 দিন মতো টাইম দেয়, বা 15 দিন, খুব বেশি হলে 16-17 দিন টাইম দেয়, তার বেশি টাইম দেয় না মেন এক্সাম নিতে। তো তোমাদের কাছেও খুব বেশি টাইম নেই, খুব বেশি হলে তোমাদের 40 দিন 50 দিন হয়তো মেন এক্সামের টাইম আছে, বা তোমাদের যদি মাঠ দিয়ে দেয় তারপর তোমাদেরকে বেশি সময় দেবে না। তো মাঠকে আর মেনকে একসঙ্গে নিয়ে যেতে গেলে তোমাকে সাজেস্টিভভাবে জিকেগুলো কভার করতে হবে। যারা পড়োনি তাদের জন্য বলছি, আর যারা পড়েছো তারা তো সবই পড়বে, আর ইম্পর্টেন্ট টপিক যেগুলো বলছি সেগুলোকে বেশি করে রিভিশন করবে। আর যারা পড়োনি তারা আমি যে ইম্পর্টেন্ট টপিকগুলো দিচ্ছি সেই ইম্পর্টেন্ট টপিকগুলোই কভার করবে। প্রথমে দেখো, এটা হচ্ছে কেপি কনস্টেবল মেনের জন্য। কেপি মেনের জন্য মেনে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ এই যে টপিকটা আছে, এখান থেকে মাত্র 25 নম্বর থাকবে। ইংলিশে থাকবে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্সে থাকবে 25, আর লজিক্যাল রিজনিং বা রিজনিং অ্যানালিসিস যেটা থাকবে সেখানে থাকবে 25। তো তোমাকে এই 25 নম্বর পাওয়ার জন্য সমস্ত জিকে পড়ার দরকার নেই, ইম্পর্টেন্ট জিকেগুলো পড়লেই চলবে, কারণ কিছু সাজেস্টিভ জায়গা থেকেই তোমাদের জিকেগুলো আসবে। আর যারা ডব্লিউবিপি লেডি কনস্টেবল দিচ্ছ, ডব্লিউবিপি লেডি কনস্টেবল যারা দিচ্ছ, তো তাদের জন্য তোমাদের 40 নাম্বারের জিকে থাকবে। এটা আমি এর আগের দিনও বলেছি। তো এই 40 নাম্বারকে কী করে 30 দিনে কভার করবে সেটাই এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এবার দেখো, প্রথমেই চলে আসি হিস্ট্রির মধ্যে 3টে পার্ট আছে, তোমরা সবাই জানো। সেটা কি? এনসিয়েন্ট, যাকে আমরা বলি প্রাচীন যুগ, তারপর হচ্ছে মধ্যযুগ বা মেডিভেল যাকে বলি মধ্যযুগ, তারপরে হচ্ছে আধুনিক যুগ বা যেটাকে আমরা আইএনএম বা ভারতের স্বাধীনতা আধুনিক যুগ বা ভারতের স্বাধীনতা সংগ্রামও বলে থাকি আইএনএম। তো 3টে টপিক থেকে ইম্পর্টেন্ট আমি পয়েন্টগুলো বলে দেবো। দেখো, এনসিয়েন্ট থেকে সব থেকে বেশি ফোকাস করবে কোন সাম্রাজ্যে? সব থেকে বেশি ফোকাস করবে মৌর্য সাম্রাজ্য, তারপর গুপ্ত সাম্রাজ্য, তারপর সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ যে রাজা ছিল সে কে? সাতবাহন। এই সাতবাহন থেকে প্রায়ই প্রশ্ন তোমাদের আসে। তারপরে দেখো, হরপ্পা সভ্যতাটা তোমরা রিভাইজ করতে পারো, যে যেমন লোথালে ডকইয়ার্ড পাওয়া গিয়েছিল, মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো যেগুলো আছে সেগুলো তোমরা পড়বে। যেমন মহেঞ্জোদারোতে মাউন্ট অফ ডেড পাওয়া গিয়েছিলো, বিয়ার্ডেড ম্যান মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছিল। তারপরে তোমরা পড়তে পারো যে ধোলাভিরা, এখন রিসেন্টলি খুব নিউজে থাকে, ধোলাভিরাতে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম অনেক উন্নত। রাইস কোথায় পাওয়া গেছিলো? লোথাল আর রংপুরে। তো এই টাইপের প্রশ্নগুলো হরপ্পা সভ্যতা থেকে আসে। তারপর হচ্ছে মগধ থেকে তোমাদের যে রাজাগুলো রাজত্ব করেছিল সেটা হচ্ছে একটা হর্ষঙ্ক ডাইনেস্টি, নন্দবংশ, তো আলেকজান্ডারের ইনভেশন, এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে কিছুটা পড়ে নিলে তারপর এমসিকিউ করে নিলে, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, চোল সাম্রাজ্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দাক্ষিণাত্যে যে সাম্রাজ্যগুলো তাদের মধ্যে চোল, রাষ্ট্রকূট,
কূট তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ রাষ্ট্রকূট আমলে অনেকগুলো যেমন অনেকগুলো মনুমেন্টস তৈরি হয়েছিল, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে, রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে, কার সঙ্গে যুদ্ধ হয়েছিল। আর যেটা ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে পাল আর সেন, যেহেতু আমরা বেঙ্গলে থাকি, তো বেঙ্গলে পাল আর সেন বংশ রাজত্ব করতো, তো সেখান থেকেও প্রশ্ন আসে। আর কিছু বই আর বইয়ের লেখক, এইগুলো তোমরা পড়ে নেবে। এগুলো যে কোনো ইউটিউব চ্যানেলে সার্চ করবে যে এনশিয়েন্ট বুক অ্যান্ড হচ্ছে তোমার রাইটার, তো তুমি পেয়ে যাবে। তো সেগুলো রিভাইজ করবে। তো এগুলো জাস্ট রিভাইজ করার পর তুমি চলে যাবে একদম তোমার যে কোনো ইউটিউব চ্যানেলে যেখানে এমসিকিউ পাওয়া যাবে, এমসিকিউ যে এনশিয়েন্ট হিস্ট্রি এমসিকিউ সার্চ করবে, এনশিয়েন্ট হিস্ট্রি এমসিকিউ বা প্রাচীন ভারতের ইতিহাসের এমসিকিউ, প্রচুর চ্যানেল পেয়ে যাবে, সেখান থেকে এমসিকিউ কভার করে যাবে। তো সব থেকে বেশি ফোকাস করবে মৌর্য গুপ্ত বংশতে, সাতবাহন বংশতে, আরেকটা যেটা বংশ সেটা হচ্ছে কুষাণ বংশ। কুষাণ বংশ থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেগুলো তোমাদের বারবার আসে। আর যা বাকি যে বংশগুলো আছে সেই বংশগুলোর কি মনে রাখবে, অনলি প্রতিষ্ঠাতাকে মনে রাখবে, আর হচ্ছে ইম্পর্টেন্ট রাজার নাম মনে রাখবে। আর একটা যে বংশটা ইম্পর্টেন্ট সেই বংশটা হচ্ছে হর্ষবর্ধনের যে বংশ, পুষ্যবতী ডাইনেস্টি যাকে বলে, তো হর্ষবর্ধনের ব্যাপারটাও পড়ে রাখবে, হর্ষবর্ধন। আর যেটা তোমাদেরকে বেদ থেকে বা তোমাদের যে ঋগ্বেদ আর ঋগ্বেদিক এরা আর লেটার বেদিক এরা থেকে, মানে বৈদিক যুগের প্রাচীন কাল আর পরবর্তী কাল থেকে কিছু স্পেসিফিক প্রশ্নই আসে, সেগুলো পড়বে। যেমন বেদে যেমন 10 নম্বর মণ্ডলাতে কি লেখা হয়েছে, গায়ত্রী মন্ত্র কত নম্বর মণ্ডলাতে রয়েছে, উপনিষদ কথাটির অর্থ কি, তারপর সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে, এগুলো স্পেসিফিক যে বেদিক যে এরাতে যে স্পেসিফিক একদম মানে চোখে দেখা যায় প্রশ্ন, সেই প্রশ্নগুলোই পড়বে। আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। বৈদিক যুগ তো লেটার বৈদিক আর যুগ আর পরবর্তী বৈদিক যুগ পড়বে। আর হচ্ছে তোমাদের পড়বে কি 16টা মহাজন পদ, এটা জাস্ট নামগুলো পড়ে রাখবে, মনে না রাখলেও চলবে। আর যে দুটো টপিকে যেটা ফোকাস করবে সেটা হচ্ছে তোমার জৈন ধর্ম থেকে কম প্রশ্ন আসে, সব থেকে বেশি প্রশ্ন আসে বৌদ্ধ ধর্মের মধ্যে গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল, গৌতম বুদ্ধের যে প্রথম সারমন তিনি বা প্রথম যে জ্ঞান তিনি কোথায় দিয়েছিলেন, তার জ্ঞান প্রাপ্তি কোথায় হয়, তার মৃত্যু কোথায় হয়, কত খ্রিস্টাব্দে হয়। আর বুদ্ধিস্ট আর জৈন কাউন্সিল যেগুলো আছে, যে বুদ্ধিস্ট কাউন্সিল, জৈন কাউন্সিল, সেই কাউন্সিলগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে পুরো অ্যানসিয়েন্ট তোমাদের কভার হয়ে যাবে। আর যে এক্সট্রা ডাইনেস্টিগুলো পড়ে থাকলো, দাক্ষিণাত্যের ডাইনেস্টি এবং উত্তরবঙ্গেরও কিছু ডাইনেস্টি, সেগুলোতে তোমরা শুধুমাত্র ওদের প্রতিষ্ঠাতা আর ইম্পর্টেন্ট কোনো রাজা থাকলে সেই রাজা, আর কোনো যদি ইম্পর্টেন্ট মনুমেন্ট তৈরি করে থাকে তাহলে সেইটা পড়ে রাখবে, আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। মেনলি ফোকাস করবে মৌর্য, গুপ্ত, সাতবাহন থেকে মোটামুটি তিনটে প্রশ্ন করলেই সাতবাহন তোমাদের কমপ্লিট। তারপরে চলে আসবে তোমরা জৈন আর বৌদ্ধ ধর্মকে বেশি ইম্পর্টেন্স দেবে, নেক্সট ইম্পর্টেন্স দেবে কুষাণকে, তারপর তোমরা হর্ষবর্ধনকে ইম্পর্টেন্স দেবে, তারপর তোমরা চোল, মগধ, পাল, সেন এগুলোকে ইম্পর্টেন্স দেবে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না। এখান থেকে পাল সেন বংশ থেকে স্পেসিফিক মানে কিছুই প্রশ্ন আসে, যে বিক্রমশিলা বিহারকে তৈরি করেছিল, বা পাল বংশের প্রতিষ্ঠাতাকে, সেন বংশের প্রতিষ্ঠাতাকে, তারপরে হচ্ছে বল্লাল সেনের কি লেখা সামথিং কিছু একটা ছিল, তো সেই সম্পর্কে একটু আধটু পড়লেই চলবে। এবার চলে আসি মধ্যযুগে সব থেকে বেশি ফোকাস করবে দিল্লি সুলতানি। আর নেক্সট যেটা ফোকাস করবে সেটা হচ্ছে দিল্লি সুলতানির পর হচ্ছে মোগল বংশ বা মুঘল যাকে বলি আমরা। তো মুঘল সাম্রাজ্য, দিল্লি সুলতানি ফোকাস করবে। তারপর যদি পড়তে পারো তাহলে একটা জিনিস মনে রাখবে যে বিজয়নগর এম্পায়ার যেটা, সেটার প্রতিষ্ঠাতাকে হরিহর আর বুক্কা। আর হচ্ছে বিজয়নগর এম্পায়ারের যে ক্যাপিটাল ছিল সেই ক্যাপিটালের নাম হচ্ছে হাম্পি। আর বিজয়নগর এম্পায়ারের সব থেকে শ্রেষ্ঠ রাজা ছিল কৃষ্ণদেব রায়া। আর কৃষ্ণদেব রায়ার যে কোর্ট পোয়েট বা ওই কোর্ট পোয়েট রিলেটেড বা কে ছিল এই টাইপের মানে জাস্ট রিডিং পড়ে রাখবে, দেবে না, এইটুকু পড়লেই চলবে, তোমাদের বিজয়নগর এম্পায়ার হয়ে গেল। আর একটা জিনিস যেটা পড়বে বাহমনি কিংডমের প্রতিষ্ঠাতাকে, শ্রেষ্ঠ রাজাকে। আর একটা যেটা পড়বে বাংলার একটা কিছু ডাইনেস্টি, সেটা হচ্ছে ইলিয়াস শাহী আর হোসেন শাহী ডাইনেস্টি। এখান থেকে একটাই বা দুটোই প্রশ্ন দেয়, একটা হচ্ছে গীত গোবিন্দ কার লেখা, জয়দেবের। আর একটা প্রশ্ন যেটা দেয় বাংলার আকবর কাকে বলা হয়, তো আলাউদ্দিন হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর। তো এই দুটোই প্রশ্ন ইম্পর্টেন্ট, আর কিছু পড়ার দরকার নেই। হয়ে গেল মধ্যযুগ কমপ্লিট। এবার চলে আসি আধুনিক যুগ।
আমি এই পোর্শনগুলোকে ইরেজ করে নিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে লেখার জায়গা হবে না। আধুনিক যুগে অনেকটা বড় পোর্শন আছে, সব থেকে বেশি ফোকাস করবে আধুনিক যুগে, যেটা সেই আধুনিক যুগে হচ্ছে প্রথমত ভাইসরয় আর গভর্নর জেনারেল যেগুলো ছিল তাদের নাম, তারা কি কি কাজ করেছে, এইটুকু পড়লেই চলবে এখান থেকে। তারপর নেক্সট যেটা পড়বে সভা সমিতি, কে কি সভা গঠন করেছিল, সমিতি গঠন করেছিল। আর 3 নম্বরে ইম্পর্টেন্ট হচ্ছে যে কে কি পত্রিকা প্রকাশ করেছিল। কিছু ইম্পর্টেন্ট স্পেসিফিক পত্রিকায় প্রত্যেকবার দেয়, প্রিভিয়াস ইয়ার পেপারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই টাইপের প্রশ্নই পড়ে। নেক্সট দেখো 4 নম্বরে তোমরা যেটা পড়বে বা তোমরা যেটা ইম্পর্টেন্স দেবে, যেমন হচ্ছে সিরাজউদ্দৌলা। কারণ সিরাজউদ্দৌলা ইম্পর্টেন্ট কেন, কারণ পলাশির যুদ্ধের পরই তোমার পলাশির যুদ্ধ কবে হয়েছিল, সেই সময় ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিল, তো এটা ইম্পর্টেন্ট। এলাহাবাদের সন্ধি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে বক্সারের যুদ্ধ ইম্পর্টেন্ট, বক্সারের যুদ্ধ। তারপর যেটা পড়বে সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের 1857 ওয়ার। সেই ওয়ারে কোথা থেকে কে হচ্ছে তোমার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, এটা ইম্পর্টেন্ট। কিছু স্পেসিফিকগুলোই পড়বে, যেমন দিল্লি থেকে কে নেতৃত্ব দিয়েছিল, কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিল, ঝাঁসি থেকে কে নেতৃত্ব দিয়েছিল, তাতিয়া টোপের যে আসল নাম, সেই আসল নাম কি, সে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল, এইটুকু পড়লেই চলবে। তারপর যে তোমরা চলে যাবে একদম ডিরেক্ট আইএনএমে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আইএনসি সব থেকে বেশি ইম্পর্টেন্স দেবে। আইএনসির ফার্স্ট সেশন কবে হয়েছিল, আইএনসির প্রথম সেশন যেটাতে কোনো মুসলিম প্রেসিডেন্ট ছিল, বা আইএনসির কোন সেশনে হচ্ছে বন্দে মাতরম গানটা প্রথম গাওয়া হয়, আইএনসির কোন সেশনে আমাদের জনগণ মন গাওয়া হয়, বা আইএনসির কোন সেশনে প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিল, প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কোন সেশনে ছিল, বা এটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু আইএনসি দুটো বছর হচ্ছে প্রেসিডেন্সি সামলেছিলেন, সেই 2 বছর কি আর কোথায় ছিল, হরিপুরা ত্রিপুরী। তো এবার হচ্ছে গান্ধীজি আইএনসির কোন সেশনে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে তিনি পার্টিসিপেট করেছিলেন, এগুলো আইএনসি সম্পর্কে পুরো ডিটেলে তোমাদেরকে জানতে হবে। নেক্সট তোমাদেরকে জানতে হবে, আমি তোমাদেরকে আইএনএম পুরো কভার করিয়ে দিয়েছি, বেশি না 4-5টা লেকচারের মধ্যে পুরো আইএনএম কভার করিয়ে দিয়েছি, একদম ব্রিফলি কভার করিয়ে দিয়েছি। কেউ যদি আইএনএম ওইটুকু দেখে নাও তাহলে ব্যাস পুরো কভার হয়ে যাবে। তারপর আইএনসি করার পর তোমরা করবে মডারেট বা নরম দল, আমি বাংলাতেই লিখছি নরম দল, মডারেট ফেজ বা নরম দল। তারপরে চলে আসবে চরম দল, এখান থেকে গাদার পার্টি পড়বে, হোম রুল লীগ পড়বে, তো এগুলো ইম্পর্টেন্ট। তারপর চলে আসবে তোমরা গান্ধী যুগে ইম্পর্টেন্ট কি, গান্ধীজি কোন ভারতের প্রথম যিনি হচ্ছে গান্ধীজি যে সত্যাগ্রহ করে সেটা কোথায়, চম্পারণ সত্যাগ্রহ। প্রথম হাঙ্গার স্ট্রাইক তিনি কোথায় করেছিলেন, আহমেদাবাদ মিল স্ট্রাইকের ক্ষেত্রে। তো এই গান্ধী যুগের এই ফ্যাক্টগুলো ইম্পর্টেন্ট। তাছাড়া হচ্ছে আইন অমান্য আন্দোলন, তারপরে হচ্ছে রাওলাট অ্যাক্ট, ভারত ছাড়ো আন্দোলন। আমি লিখছি না এগুলো, জাস্ট মুখে বলে দিচ্ছি, কারণ তোমাদের এগুলো মানে পুরোটাই জানা রয়েছে, তো এগুলো পড়বে। তারপর হচ্ছে সাইমন কমিশন পড়বে। তারপর তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্রিপস মিশন প্ল্যান। তারপর 1919 খ্রিস্টাব্দের যে অ্যাক্ট এসেছিল মন্টেগু চেমসফোর্ড, তারপরে হচ্ছে 1909 খ্রিস্টাব্দের যে অ্যাক্ট, সেই অ্যাক্ট। তারপর মুসলিম লীগ সম্পর্কে কিছু পড়বে। তো ইম্পর্টেন্ট যেগুলো চোখে দেখা যায় সেগুলো পড়বে। তো গান্ধীর আমলে যত যা কিছু ঘটনা হয়েছিল সমস্ত কিছু ইম্পর্টেন্ট, তাদের মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলোই বেশি করে পড়বে, বেশি ভেতরের ডিটেলসে যাওয়ার দরকার নেই তোমাদের। অনলি মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়, কে প্রতিষ্ঠা করেছিল, এইটুকু পড়লে। তারপর হচ্ছে জিন্নাস 14 পয়েন্ট দিয়েছিল, ওই 14 পয়েন্টের মধ্যে কি লেখা ছিল ওসব পড়ার দরকার নেই, জিন্না 14 পয়েন্ট দিয়েছিল, ব্যাস এইটুকু পড়লেই চলবে। তারপরে হচ্ছে তোমাদের যেটা পড়বে যে পাকিস্তানের ডিমান্ড কবে শুরু হয়, বা পাকিস্তান নামটা কে দেয়, পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের নাম কি, এটা পড়বে। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল গিয়েছিল, এই টাইপের হচ্ছে 2-1টা প্রশ্ন মাঝে মাঝে চলে আসে। তো এইটুকু পড়লেই তোমাদের আইএনএম কমপ্লিট হয়ে যাবে। এছাড়া আইএনএম থেকে বিভিন্ন অ্যাক্ট সম্পর্কে যেমন কিছু প্রশ্ন দেয়, যেমন হচ্ছে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে, 1773-এর রেগুলেটিং অ্যাক্ট, 1784 হচ্ছে পিটের ভারত শাসন আইন, তারপর 1861 খ্রিস্টাব্দের কাউন্সিল অ্যাক্ট, 1892-এর খ্রিস্টাব্দের কাউন্সিল অ্যাক্ট, যেটাতে কি ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটেছিল এই রকম। তারপর হচ্ছে 1935-এর অ্যাক্ট, তারপর 1857-র একটা 1853 হচ্ছে
তোমার একটা অ্যাক্ট, সেই অ্যাক্টগুলো ইম্পর্টেন্ট। 1833-এর অ্যাক্ট, এই অ্যাক্টগুলোতে একটা স্পেসিফিক কিছু ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল, প্রত্যেকটা অ্যাক্টের ক্ষেত্রে একটা করে স্পেসিফিক ঘটনা তোমরা মনে রেখে দেবে, তাহলেই তোমাদের হবে। আর কিছু এক্সট্রা করে আইনেমে পড়ার দরকার নেই। যে যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোই অনলি, শুধুমাত্র ওপর থেকে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই পড়বে, এক্সট্রা করে কিছু পড়বে না। নেক্সট দেখো জিওগ্রাফি। জিওগ্রাফিতে সব থেকে বেশি ফোকাস যেটা করবে সেটা হচ্ছে ফিজিওগ্রাফি বা ফিজিক্যাল জিওগ্রাফি, পুরো ফিজিক্যাল ইন্ডিয়ার ওপর ফোকাস করবে। আর ফিজিক্যাল ইন্ডিয়ার মধ্যে কি আসবে? পাহাড় আসবে, পর্বত আসবে, মানে হিমালয় মাউন্টেন যেগুলো আছে, তারপরে লেক, লেক কী কী ইম্পর্টেন্ট আছে, কোন ডিস্ট্রিক্টে লেক রয়েছে, তারপর মাউন্টেন পাস যেগুলো রয়েছে সেই পাসগুলো পড়বে, তারপর নদী পড়বে, আর কিছু ড্যামও ইম্পর্টেন্ট, সেই ড্যামগুলোও পড়বে। আর তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে কোস্টাল যে রিজিয়ন বা কোস্টাল রিজিয়নগুলো, মানে আমাদের যে কোস্ট কোন কোন রাজ্যে বিস্তৃত রয়েছে, কতটা কোস্ট, ল্যান্ড বাউন্ডারি কত। এই জিওগ্রাফি ফার্স্টে যদি তোমরা 3-4টে ভিডিও দেখে নাও, সেই 3-4টে ভিডিওর মধ্যে আমি অনেকটা জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি তোমাদের কভার করিয়ে দিয়েছি। তো সেটা দেখে নিলেই তোমরা ম্যাপের মাধ্যমে পুরোপুরি ডিটেলসে তোমাদের মাথায় বসে যাবে। আর নেক্সট জিওগ্রাফি থেকে তোমাদের বিভিন্ন রাজ্য ও তার ক্যাপিটাল জিজ্ঞেস করে, তো এই প্রশ্নগুলোও পড়ে। বা সব থেকে বড় রাজ্য কোনটা, সব থেকে ছোট রাজ্য কোনটা, তারপরে বড় থেকে ছোট অনুযায়ী সাজালে দ্বিতীয় নম্বরে কে থাকবে, তো এই টাইপের প্রশ্ন জিওগ্রাফিতে আসে। তো রাজ্য, ক্যাপিটাল, আর সব থেকে বড়, সেকেন্ড বড়, থার্ড বড়, এই টাইপসের পড়ে রাখবে। আর সব থেকে ছোট রাজ্য কোনটা সেটাও পড়ে রাখবে। তো জিওগ্রাফিতে এইটুকু পড়বে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া এক্সট্রা তোমরা ইকোনমিক জিওগ্রাফিতে পড়তে পারো। ইকোনমিক জিওগ্রাফিতে যেগুলো পড়তে পারো সেটা হচ্ছে তোমাদের এগ্রিকালচার, কি কি, যেমন হচ্ছে খারিফ শস্য কি, রবি শস্য কি, মানে এগুলো জাস্ট এক্সাম্পল, খারিফ শস্য কি, রবি শস্য কি, আর কোন বছরের কোন সময় খারিফ শস্য হয়, রবি শস্য হয়, এই টাইপের জিনিসগুলো মনে রাখবে। পাঞ্জাবে কোন টাইপের শস্য হয়, আর হচ্ছে বেঙ্গল সাইডে বা ইস্টার্ন সাইডে কোন টাইপের শস্য উৎপন্ন হয়, এই টাইপের জাস্ট একটু তোমরা ধারণা নিয়ে রাখবে। বেশি কিছু পড়ার দরকার নেই, সব থেকে বেশি ফোকাস করবে পাহাড়, পর্বত, পাস, নদী, ড্যাম, কোস্টাল। আর একটা যেটা পড়বে সেন্সাস। সেন্সাস তো এখনও আপলোড হয়নি, তো পুরনো যে সেন্সাস সেই অনুযায়ী হয়তো প্রশ্ন 2-1টা আসতে পারে, যে ভারতে কত পার্সেন্ট জনগণ শিক্ষিত বা সাক্ষরতার হার কত পার্সেন্ট ফিমেল সাক্ষরতার হার কত, তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা জিওগ্রাফি থেকে পড়বে। এর থেকে জিওগ্রাফি থেকে তোমাদের বেশি কিছু পড়ার দরকার নেই, এইটুকু পড়লেই চলবে। আমি ডিটেলে তোমাদের জিওগ্রাফি করিয়ে দিয়েছি, কেউ চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারো। আমি ব্রহ্মপুত্র নদী বাদ দিয়ে বাকি সমস্ত নদী প্রায় করিয়ে দিয়েছি, ব্রহ্মপুত্র আর সাউথ ইন্ডিয়ান নদীগুলো বাদ দিয়ে বাকি গঙ্গা নদী এবং সিন্ধু নদী সম্পর্কে তোমাদের ডিটেলে ডিসকাশন করে দিয়েছি। তোমাদের মাউন্টেন পাস সম্পর্কে ডিসকাস করে দিয়েছি, পাহাড় পর্বত ডিসকাস করে দিয়েছি, মালভূমি সম্পর্কেও কোথায় কোন মালভূমি রয়েছে বা কী টাইপের প্রশ্ন আসে সেগুলো সমস্ত জিওগ্রাফি প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। আমি সমস্ত প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। জিওগ্রাফি থেকে এটুকু পড়ো তাহলেই চলবে। এবার নেক্সট দেখো পলিটির শুধুমাত্র কি পড়বে, শুধুমাত্র সব থেকে বেশি যেটা ফোকাস করবে সেটা হচ্ছে সব থেকে ফোকাস করবে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। সেকেন্ড তোমরা যেটা ফোকাস করবে সেটা হচ্ছে প্রিএম্বল বা প্রস্তাবনার ওপর। প্রস্তাবনায় কি কি ওয়ার্ড লেখা রয়েছে, কোনটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোনটা আমরা কোথা থেকে নিয়েছি, কোথা থেকে নেওয়া হয়েছে, তো কোন ওয়ার্ডটা বা কোন যে রুলটা বা আমাদের কনস্টিটিউশনে আছে এইরকম জিনিস আমরা অন্য কোথা থেকে নিয়েছি, সেই জিনিসগুলো সমস্তটাই পড়বে। প্লাস হচ্ছে ফ্রেমিং অফ কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ফ্রেমিং, তারা যে কনস্টিটিউশন ফ্রেম করেছিল, তাদের কতগুলো প্রিন্সলি স্টেট ছিল, বা হচ্ছে তোমার কতজন, কেউ ড্রাফটিং কমিটির নেতা, ড্রাফটিং কমিটির হেড, তারপরে হচ্ছে কেউ ইউনিয়ন পাওয়ার কমিটির হেড, তো এই টাইপের হেডগুলো হচ্ছে তোমরা পড়ে রাখবে, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আর সব থেকে ফোকাস করবে বেশি ফান্ডামেন্টাল রাইটসে। আর নেক্সট দেখো আর্টিকেল, যেগুলো তোমরা ফোকাস করবে, আর্টিকেল 1-এর ওপর ফোকাস করবে, 1, 2, 3। আর তোমরা মনে রাখবে যে 5 থেকে 11 পর্যন্ত সিটিজেনশিপ, এইটুকু মনে রাখবে। 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইটস। তারপর হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপির ওপর অনেকটা ফোকাস করবে। ডিপিএসপি থেকে অনেকগুলো আর্টিকেল তোমাদের দেয়, যেমন ধরে নাও একটা 39-এর এতে একটা আর্টিকেল রয়েছে,
সেটা হচ্ছে তোমার ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড। তারপরে তোমাদের হচ্ছে 40-এ রয়েছে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, এটা ইম্পর্টেন্ট। তারপর তোমাদের 44-এ রয়েছে ইউনিফর্ম সিভিল কোড, এটা তোমাদের আসে। তারপরে হচ্ছে তোমাদের ধরে নাও ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সম্পর্কে যদি জিজ্ঞেস করে তাহলে 48-এর এ। তারপরে 50-তে হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ, এটা মনে রাখবে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির প্রমোশন, যেটা সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 51। এই টাইপের আর্টিকেলগুলো করবে। আর একটা হচ্ছে যে 6 বছরের নিচে বাচ্চাদের যে শিক্ষা দেওয়ার জন্য, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 45, এটাও তোমরা মনে রাখবে। এই আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, 51 এতে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস। তো এই ফান্ডামেন্টাল ডিউটিস কত নম্বর আর্টিকেল, কত নম্বর পার্টে রয়েছে, এটা হচ্ছে তোমরা মনে রাখবে পার্ট 4-এর এতে। পার্টগুলো মনে রাখবে যে এখান থেকে এত নম্বর আর্টিকেল, পার্ট এত, আর এর আন্ডারে পড়ছে। তারপর প্রেসিডেন্ট থেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টগুলো, প্রেসিডেন্টের হচ্ছে তোমার ইলেকশন কত নম্বর আর্টিকেলে আছে। তারপর প্রেসিডেন্টের তোমার যে প্রেসিডেন্টকে যে বের করে দেওয়ার বা প্রেসিডেন্ট যে তোমাদের ইমপিচমেন্ট করা হয়, সেই ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে, এগুলো পড়বে। ভাইস প্রেসিডেন্টও পড়ে নেবে যে ইমপিচমেন্ট কত আর্টিকেলের মাধ্যমে হয়, ভাইস প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেলের মাধ্যমে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে কাজ করে। তারপরে যেটা মনে রাখবে হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার কত নম্বর, কাউন্সিল অফ মিনিস্টার মানে মিনিস্টারদের যে মন্ত্রী সংগঠন তৈরি হয়, সেটা কত নম্বর আর্টিকেলে আছে। অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে রয়েছে, জয়েন্ট সেশন কত নম্বর আর্টিকেলে রয়েছে। তো এই আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো পড়বে, বেশি কিছু পড়ার দরকার নেই। তারপরে হচ্ছে সুপ্রিম কোর্ট কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে, এইটুকু পড়বে। তারপরে হচ্ছে কন্ট্রোলার আর অডিটর জেনারেল, যেটা বা যাকে আমরা বলি ক্যাগ কত থেকে কত নম্বর আর্টিকেলে রয়েছে। তারপর স্টেট থেকে খুব বেশি পড়ার দরকার নেই। স্টেট থেকে যেটা তোমরা পড়বে, সেই স্টেট থেকে পড়তে গেলে হাইকোর্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে, বা হচ্ছে তোমার হাইকোর্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে, গভর্নর কত নম্বর আর্টিকেলে রয়েছে, এই টাইপেরগুলো পড়লেই চলে যাবে। তারপরে হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলের যে অ্যাবলিশন বা ক্রিয়েশন, সেটা কত নম্বর আর্টিকেলে আছে, এই টাইপেরগুলো পড়বে। আর কি পড়বে, যে সুপ্রিম কোর্টের জাজ বা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা হাইকোর্টের চিফ জাস্টিস বা হচ্ছে তোমার ইউপিএসসি কমিশনারের চেয়ারম্যান, এদের টার্মগুলো কত। অনেকের টার্ম থাকে 5 বছর, অনেকের টার্ম থাকে 6 বছর বা 65 বছর এজ পর্যন্ত, যেটা আগে আসবে সেটা থেকেই রিটায়ার হতে হবে। রিটায়ারমেন্ট কার কাছে হয়, ওথ অ্যাফার্মেশন কার কাছে নেয়, মানে প্রেসিডেন্টের কাছে ওথ নেয়। রিটায়ারমেন্টও কি মানে রেজিগনেশনের সময় বা যদি কেউ পদত্যাগ করতে চায় বা হচ্ছে তো তার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে কার কাছে হবে, সেইগুলো তোমরা পলিটিতে পড়ে নেবে, ব্যাস, এক্সট্রা আর কিছু পড়ার দরকার নেই। আর একটা যেটা পড়বে, সেটা হচ্ছে ইন্টারস্টেট কাউন্সিল কত নম্বর আর্টিকেলে আছে, সেটা মানে 263 যে আর্টিকেলটা, সেই আর্টিকেলটা একটু পড়ে নেবে। ইন্টারস্টেট কাউন্সিল 263 আর্টিকেল, এটা পড়ে রাখবে। আর কিছু অর্গানাইজেশন আছে, যেমন ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসের অর্গানাইজেশন সম্পর্কে বা ফাইন্যান্স কমিশন সম্পর্কে জাস্ট টুকটাক একটু দেখে যাবে, ফাইন্যান্স কমিশন জিনিসটা কি, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনটা কি, মানে ওর সংগঠনটা একটু কি, এইটুকু জাস্ট পড়লেই তোমাদের পলিটি পুরো কভার। এবার নেক্সট চলে আসবো, দেখো ইকোনমিক্সে আমি প্রত্যেক দিনই বলি, প্রায় যতগুলো ভিডিও বানিয়েছি এই রিলেটেড, ইকোনমিক্সে বলেছি মাত্র 2-3টে চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, যে কোনো বই থেকে পড়ে নেবে বা ইউটিউব থেকে পড়তে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করব খান স্যারের ভিডিও দেখার জন্য। তো হিন্দিতে পড়িয়েছেন তিনি, কিন্তু খান স্যারের ভিডিওটা দেখলে তোমার ন্যাশনাল ইনকাম জিডিপি সম্পর্কে পুরো ডিটেল একটা ধারণা হয়ে যাবে, তুমি আর ভুলবে না ন্যাশনাল ইনকাম কি, জিডিপি কি, পুরো বেসিক কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যেটা পড়বে ন্যাশনাল ইনকাম জিডিপি পড়ার পর, সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম থেকে কয়েকটাই প্রশ্ন আসে, যেমন আরবিআই নিয়ে প্রশ্ন আসে। আরবিআই এর প্রতিষ্ঠাতা দিবস কি, আরবিআই মানে কোন কমিশনের আন্ডারে তৈরি হয়েছিল, আরবিআই এর কি কি ক্ষমতা রয়েছে, আরবিআই হচ্ছে কি কি কাজ করে, আর কিছু হচ্ছে আরবিআই এর মনিটারি পলিসি, সেই পলিসিগুলো কি, সিএলআর,
তারপরে তোমার হচ্ছে রেপো রেট, ব্যাংক রেট, রিভার্স রেপো রেট, এই সম্পর্কেই বেশি প্রশ্ন আসে। রেপো রেট সম্পর্কে প্রায় প্রশ্ন আসে, তো আরবিআই সম্পর্কে পড়বে, তারপর এসবিআই ব্যাংক সম্পর্কে পড়বে, এসবিআই ব্যাংকের আগের নাম কি ছিল, প্রতিষ্ঠাতা কি, তারপর কিছু হচ্ছে সেবি সম্পর্কে, সেবির পুরো নাম কি, তারপরে হচ্ছে তোমার এনএসির পুরো নাম কি, এই টাইপের যে ফাইন্যান্সিয়াল মার্কেট এবং ব্যাংকগুলো রয়েছে সেগুলো পড়বে। নাবার্ড কি, নাবার্ড কি, তো বিআরডি, নাবার্ড কি, তো এই টাইপের ব্যাংকিং সিস্টেম পুরোটা পড়ে নাও, ন্যাশনাল ইনকাম, জিডিপি পুরোটা পড়ে নাও, তাহলে তোমাদের ইকোনমিক্সের প্রায় 90% কভার। আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার প্ল্যানিং কমিশন, প্ল্যানিং, 5 ইয়ার প্ল্যানিং, 5 ইয়ার প্ল্যানিং। আগে এখন তো নীতি আয়োগ হয়ে গেছে, আগে তো 5 ইয়ার প্ল্যানিং ছিল, সেই 5 ইয়ার প্ল্যানিং প্রত্যেকটা জাস্ট দেখে যাবে কোন 5 ইয়ার প্ল্যানিংয়ে কী ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল। তো এইটুকু পড়লেই তোমাদের ইকোনমিক্স প্রায় কভার হয়ে যাবে। আমি এর থেকে বেশি কিছু পড়তে বলছি না, কারণ এর থেকে বেশি কিছু তোমরা এই 30 দিনে খুব একটা বেশি কভার করতে পারবে না। তো ইকোনমিক্স এই 3টে টপিক পড়ো, তাহলে তোমাদের ইকোনমিক্স কভার হয়ে যাবে। আমি আর এক্সট্রা করে কিছু বলছি না। যদি সময় পাও তাহলে অবশ্যই কিছু ইম্পর্টেন্ট যে সেলের গঠন কোথায় হয়েছিল বা এই টাইপের ওই ইন্ডাস্ট্রি রিলেটেড তোমরা পড়তে পারো। আর যদি সময় পাও তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে পড়তে পারো, বুল মার্কেট কি, তারপর হচ্ছে বিয়ার মার্কেট কি, এই টাইপের জিনিসগুলো, ফিয়াট মানি সম্পর্কে বা মানির যে অনেকগুলো ভাগ রয়েছে সেই ভাগগুলো কি কি, এগুলো সময় পেলে পড়তে পারো। আমি সাজেস্ট করবো পড়ার দরকার নেই, এইটুকু পড়ো তাহলে তোমাদের ইকোনমিক্স কমপ্লিট। এবার নেক্সট চলে আসবো সায়েন্সে। সায়েন্সে তো 3টে পার্ট, 3টে বলা ভুল, 4টে পার্ট, লাইফ সায়েন্স আর তোমার ফিজিক্যাল সায়েন্স, আর একটা হচ্ছে কেমিস্ট্রি পোর্শনটাও রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, আর একটা যেটা হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স, এনভায়রনমেন্ট। তো সব থেকে বেশি প্রশ্ন আসে লাইফ সায়েন্সের কোথা থেকে, সব থেকে বেশি প্রশ্ন আসে রোগ আর হচ্ছে ভাইরাস, রোগ আর কোন ভাইরাসের ফলে তৈরি হয়েছে, পুষ্টি, তারপরে আসে ভিটামিন, তারপরে হচ্ছে হিউম্যান যে সিস্টেম, হিউম্যান বা মানুষের যে তন্ত্র, সেই হিউম্যান সিস্টেম থেকে প্রচুর প্রশ্ন আসে। এইটুকু কভার করে নাও, রোগ, ভাইরাস, পুষ্টি, হিউম্যান সিস্টেম থেকে, তাহলে তোমাদের লাইফ সায়েন্স কভার। আর কিছু এক্সট্রা করে পড়ার দরকার নেই, আসলে ছেড়ে দেবে পরীক্ষায়। আর কিছু ইম্পর্টেন্ট যেরকম আসে এককোষী প্রাণীর নাম অ্যামিবা, বা কোনটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, এক ধরনের কি মানে ব্যাকটেরিয়া থেকে 2-1টা প্রশ্ন আসে, তো ওই টাইপের প্রশ্ন এমসিকিউ করতে করতে কভার হয়ে যাবে। প্রত্যেকটা এই টপিকগুলো পড়বে আর এমসিকিউ পড়বে, তাহলে কভার হয়ে যাবে। আর ফিজিক্যাল সায়েন্স থেকে যেটা সময় দেবে তোমরা একক মাত্রা আর ডেফিনেশন, মানে চাপ কি, বল কি, এই টাইপের ডেফিনেশন। ফিজিক্যাল সায়েন্স হচ্ছে যারা ছোটোবেলাতে ভালো করে পড়াশোনা করেছো বা সায়েন্স নিয়ে পড়েছো তাদের তো কোনো অসুবিধা নেই ফিজিক্যাল সায়েন্সে, আর যারা পড়োনি তাদের ফিজিক্যাল সায়েন্স করতে খুবই অসুবিধা হবে। তো তারা শুধুমাত্র একক মাত্রা পড়ে যাও। আর হচ্ছে যেমন দেখো বাতাসের বেগ মাপার বেগ কী দিয়ে মাপা হয়, এই টাইপের প্রশ্নগুলো দেখবে যে কোনো জিকে বইয়ের লাস্টের দিকে পেয়ে যাবে, বা লুসেন্টেও আছে, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো ওইটুকু পড়ে যাও, আমি আর কিছু এক্সট্রা সাজেস্ট করবো না ফিজিক্যাল সায়েন্সে পড়ার জন্য। তোমরা শুধুমাত্র বল আর নিউটনের গতিসূত্রের চ্যাপ্টারটা পড়ে যাও, আর লিফটের যে হচ্ছে তোমাদের বেসিক কয়েকটা জিনিস রয়েছে সেটা পড়ে যাও, তাহলে তোমাদের ফিজিক্যাল সায়েন্সে মোটামুটি কভার হয়ে যাবে। এর থেকে বেশি কিছু তোমরা পড়তেও পারবে না, কারণ যারা জানে তারা তো এমনিই জানে, আর যারা বুঝতে পারবে না তাদের পড়ে লাভ নেই। আর কেমিস্ট্রিতে তোমাদের বেশি প্রশ্ন আসে যে জিপসাম কী দিয়ে তৈরি, তারপরে হচ্ছে এই ফলটাতে কি অ্যাসিড থাকে, বা হচ্ছে পিঁপড়ের হুলে কি অ্যাসিড থাকে, এই বোলতার হুলে কি অ্যাসিড থাকে, পিঁপড়ে কামড়ালে কোন অ্যাসিড হয়, টমেটোতে কি অ্যাসিড থাকে, তারপরে হচ্ছে তোমার কফিতে কি থাকে, এই টাইপের জিনিসগুলো কেমিস্ট্রি থেকে আসে। এই টাইপেরগুলো পড়ো, এক্সট্রা বেশি কিছু পড়ার দরকার নেই, কারণ বেশি কিছু কি আসবে না আসবে তুমি জানো না, তো এই টাইপের পড়ো। আর হচ্ছে কোন পদার্থের রং কীরকম সেটা দিয়ে প্রশ্ন দেয়, সেটা যদি পড়তে পারো তাহলে পড়ো। আর এনভায়রনমেন্ট থেকে তোমরা যেটুকু হচ্ছে তোমরা অ্যাসিড বৃষ্টি সম্পর্কে পড়তে পারো, অ্যাসিড বৃষ্টি সম্পর্কে তোমরা পড়তে পারো। তারপরে নেক্সট তোমরা পড়তে পারো যে পরিবেশ দূষণ যে ঘটনাগুলো ঘটছে সেই দূষণের যে মেন ফ্যাক্টর, যেমন ক্লোরোফ্লুরোকার্বন বা গ্রিন হাউস গ্যাস সম্পর্কে পড়তে পারো। তো এই টাইপের এনভায়রনমেন্ট থেকে পড়লেই চলবে, আর এক্সট্রা করে বেশি কিছু পড়ার দরকার নেই, কারণ অত বেশি কিছু পড়ার সময় নেই। স্ট্যাটিক জিকে থেকে কি পড়বে, স্ট্যাটিক জিকে থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন
সেই অর্গানাইজেশন আর তাদের হেডকোয়ার্টার কোথায় আছে সেগুলো পড়বে। এইটুকু পড়ো। তারপরে হচ্ছে কোথায় মানে কোন ডান্স ফর্ম, যেমন এই ডান্সটা এখানে হয়, এই ডান্সটা এই রাজ্যে দেখা যায়, সেই ডান্স ফর্মগুলো পড়তে পারো। তারপর হচ্ছে বিভিন্ন রাইটারের বই সম্পর্কে পড়তে পারো। তারপরে হচ্ছে তোমরা পড়তে পারো যে বিভিন্ন হচ্ছে তোমার ডান্স কালচার কি, বিভিন্ন কালচার সম্পর্কে পড়তে পারো। সেই কালচারগুলো এখানে এই সামথিং একটা স্পেসিফিক কালচার দেখা যায়। তো এই টাইপের প্রশ্নগুলো স্ট্যাটিক জিকে থেকে পড়তে পারো। স্ট্যাটিক জিকের ওপর বেশি ফোকাস আমার মনে হয় যে করা ঠিক হবে না, কারণ স্ট্যাটিক জিকের ওপর বেশি ফোকাস করলে তোমার প্রচুর টাইম খেয়ে যাবে। তো অত টাইম হয়তো তোমরা দিতে পারবে না, কারণ মাঠও তোমাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে চলতে হবে, আর লেডি কনস্টেবলে তো মাত্র 30 দিন সময় রয়েছে। আর নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি বলবো যে খেলাগুলো রিসেন্টলি মানে নিউজে আছে সেই খেলাগুলোর সঙ্গে জড়িত যে খেলার সঙ্গে জড়িত যে টার্মগুলো আছে সেই টার্মগুলো প্রায় প্রত্যেকটা এক্সামে যায়। পুরো খেলাটার ওপরই ফোকাস করে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ো। রিসেন্টলি যে খেলাগুলো ঘটছে সেই খেলায় কে জিতেছে বা ইম্পর্ট্যান্ট খেলোয়াড়ের নাম, সেই খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন রাজ্যের সঙ্গে যুক্ত, এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। আর মোস্ট ইম্পর্ট্যান্ট 100, 200 বা 300 কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেবে, ব্যাস তোমাদের কমপ্লিট। কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এর থেকে বেশি কিছু ফোকাস করার দরকার নেই, কারণ অনেকেই কারেন্ট অ্যাফেয়ার্স করে আসল জায়গাগুলোই পড়া যায় না। সব থেকে বেশি প্রশ্ন আসে তোমাদের হিস্ট্রি থেকে আর তোমাদের পলিটি থেকে, জিওগ্রাফি থেকে, সেগুলোকে বেশি ফোকাস করো। তারপর ফোকাস করো ইকোনমিক, সায়েন্সের বায়োলজি থেকে প্রচুর প্রশ্ন আসে, বায়োলজিকে ফোকাস করো। তারপরে হচ্ছে তোমরা সব শেষে সময় পেলে কারেন্ট অ্যাফেয়ার্সে ফোকাস করবে। তাও ফোকাস করবে কোথায়? খেলার ওপর, খেলার সঙ্গে রিলেটেড ব্যক্তি, সেই ব্যক্তি কোন রাজ্যে থাকে, প্লাস হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট 100, 200 বা 300 কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউব থেকে দেখে নেবে, তাহলে তোমাদের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে। তো এই ছিল জিকের ভিডিও। তো আশা করি এইভাবে জিকেগুলো যদি তোমরা ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করো, তাহলে 30 দিনের মধ্যে লেডি কনস্টেবল যারা দিচ্ছ তারাও কভার করতে পারবে, আর যারা কেপি মেন দিচ্ছ তারাও মাঠ আর মেনকে একসঙ্গে নিয়ে গিয়ে ওই 25 মার্কসের মধ্যে একটা ভালো স্কোর করতে পারবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল মনে হয়েছে। যদি মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।